শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজন দেখছেন আপনারা, সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি। তবে 1991 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার ব্যবস্থার সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষমতা, ভূমিকা ও প্রভাব বিবেচনায় নিলে এ কথা বললে ভুল হবে না যে সীমাহীন ক্ষমতার অধিকারী ছিলেন আমাদের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীরা। 1991 থেকে 2006 পর্যন্ত সময়ের প্রধানমন্ত্রীগণ রয়ে শোয়ে ক্ষমতা ব্যবহার করলেও 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার প্রকোপ দেখেছে বাংলাদেশের মানুষ। অভিজ্ঞজনদের মতে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগামহীন প্রয়োগ বাংলাদেশকে পরিণত করেছিল কর্তৃত্ববাদী রাষ্ট্রে। দর্শক, আমাদের আজকের বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতাধর সরকার প্রধান। অনুষ্ঠানে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট, শিক্ষক ও সাহিত্যিক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমেরিকার প্রেসিডেন্টকে কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয়? অ্যাজ প্রেসিডেন্ট তার তুলনা তো কারোর সাথে হয় না। ফ্রান্সের বলেন, ইউরোপের যে কোনো দেশ বলেন, আমাদের দেশগুলো বলেন, যদিও এখন আপনি ধরেন ওই ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার কোনো কোনো দেশ আনেন যেখানে কোনো রকম আইন টাইনের ধারে না, কনস্টিটিউশন যখন তখন লঙ্ঘন করা হয়, ওদেরটা যদি বাদ দেন তাহলে বাই কনস্টিটিউশন আমেরিকান প্রেসিডেন্টের মতো পার্থক্য কারো কাছে নেই। উনি মানে এই যে দেখেন সর্বশেষ যেটা হলো যে উনি হঠাৎ করে ট্যারিফ বাড়িয়ে দিলেন, একদম পুরা দুনিয়ার মধ্যে ওলটপালট হয়ে গেল, কিছু করতে পারলেন না। তো ওনাকে আবার রিকোয়েস্ট করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, সারা দুনিয়া থেকে বোঝাচ্ছে, কিন্তু সবাই জানে, উনি নিজেও বোঝেন যে এর চাইতে অযৌক্তিক কোনো বিষয় হতে পারে না, কিন্তু উনি তো করেছেন। এর আগে ক্যাপিটাল হিলে যে একটা ঘটনা ঘটলো সেটাও কীরকম, এগুলোর পরেও মানে তার কোনো বড় রকম শাস্তি হয়েছে যে সেরকম তা। ইজ ইট বিকজ তিনি ইজ ইট বিকজ যে উনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বা শক্তিশালী দেশগুলোর একটার প্রধান, নাকি তাদের সংবিধানে তাদের প্রধানকে এই ধরনের ক্ষমতা দেয়? আমেরিকা তো নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ, তার প্রেসিডেন্ট সে হিসেবে উনি তো শক্তিশালী আছেনই, কিন্তু অ্যাজ প্রেসিডেন্ট উনি অপরিসীম ক্ষমতার অধিকারী বাই কনস্টিটিউশন, তাদেরই যেগুলো আছে। যদিও আমেরিকান কনস্টিটিউশন কিন্তু অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে। উনি ইচ্ছামতো তো মন্ত্রী নিয়োগ করতে পারেন না, উনি ইচ্ছামতো বিল পাস করতে পারেন না, তাদের আপার হাউস লোয়ার হাউসের মধ্যে ব্যালেন্স থাকতে হয়, এবং তাকে বিশেষ করে কন্ট্রোল লোয়ার হাউসে থাকতে হয়, আপার হাউসে ইনফ্লুয়েন্স থাকতে হয়, মানে এইভাবে ব্যালেন্স আছে। তারপরেও প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা অপরিসীম। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে জানতে চাই আমাদের সংবিধান আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কেমন ক্ষমতা দিয়ে থাকে? আমরা বলি যে সংসদীয় শাসন ব্যবস্থা, যেটাকে পার্লামেন্টারি সিস্টেম বলি, পার্লামেন্টারি সিস্টেমে কথাটাই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেমনটি মান্না ভাই বললেন যে মার্কিন প্রেসিডেন্ট বাই দি কনস্টিটিউশন ইজ পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দি কান্ট্রি, বাট পার্লামেন্টারি সিস্টেমে পৃথিবীর কোথাও, যেখানে মানে আমরা যেটাকে ক্র্যাডল অফ ডেমোক্রেসি বলি ব্রিটেন, সেখানে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী যেমন নির্বাচিত হবেন এমপিদের দ্বারা, আবার সমষ্টিগতভাবেও উনি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে এই ক্যাবিনেটের কাছে আলটিমেটলি পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবেন। সেটি একটি প্রথাগত বিষয় এবং এটি সারা পৃথিবীতে এভাবেই চলে আসছে। কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি বাংলাদেশে যখন কনস্টিটিউশনটি তৈরি করা হয় তখন মানে এই যেমনটি বলা হয় পাকিস্তানের প্রেসিডেন্টের কনস্টিটিউশন ব্যাপারে, যে মানে কনস্টিটিউশন মানে পার্লামেন্টারি সিস্টেমের দিকে যেতে পারে, কিন্তু মানে তখনকার দিনের তো কনস্টিটিউশন ছিল না। মানে ধরেন 47 থেকে 56 পর্যন্ত পাকিস্তানের কোনো কনস্টিটিউশন ছিল না। ধরেন মানে কিছু প্রভিশনস বা কিছু দ্বারা রাষ্ট্র পরিচালিত, সেখানে তখনকার দিনের পাকিস্তানের জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর কথাই ছিল সর্বশেষ কথা, অবশ্য খুব অল্প সময়ের জন্য। কিন্তু এই একই অবস্থা বাংলাদেশে যখন পার্লামেন্টারি সিস্টেম করা হলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যখন প্রধানমন্ত্রী হলেন, তখন
লিখিতভাবে অথবা অলিখিতভাবে সমস্ত ক্ষমতার মালিক তিনি হয়ে গেলেন। এটা কিন্তু পার্লামেন্টারি প্র্যাকটিসের বিপরীত। সেই ক্ষমতাগুলো কি কি আমরা যদি একটুখানি জানি আজকের আলোচনা। যেমন ধরেন তিনি লিডার অফ দ্য হাউস, লিডার অফ দ্য গভর্নমেন্ট, লিডার অফ দ্য পার্টি। লিডার অফ দ্য পার্টি মানে আলটিমেটলি মানে এই যে তিনটি অবস্থা মানে বাংলাদেশ কনস্টিটিউশন, তখন তো তার উপরে কোনো কথা চলে না, তারপরে কথা ছিল তিনি সর্বসর্বা, তিনি মন্ত্রী নিয়োগ করছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই যে এই ব্যবস্থার সাথে ব্যবস্থা এবং ব্যক্তি, মাইন্ডসেট এবং সিস্টেম পরস্পর জড়িত। যদি কনস্টিটিউশনে একেবারে সাংঘাতিকভাবে সর্বক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া থাকে এবং প্রধানমন্ত্রী নিজে যদি মনে করেন যে তিনি যদি গণতান্ত্রিক মনের হন, তাহলে পরে তিনি অ্যাকোমোডেট করেন। তিনি কোথায় আসলে জবাবদিহি করার জন্য বাধ্য থাকেন সংবিধান অনুযায়ী? সংবিধান অনুযায়ী তিনি পার্লামেন্টের কাছে দায়ী। ওকে, জনাব মাহমুদুর রহমান মান্না, এই যে জবাবদিহিতার কথা শুনলাম যে একটা জায়গায় তো জবাবদিহি আসলে করতে হয় প্রধানমন্ত্রীকে, এই জবাবদিহিতার কাগজে বিধান আসলে কতটুকু আমরা বাংলাদেশের ইতিহাসে দেখতে পেয়েছি? বাংলাদেশের ইতিহাস আসলে কি বলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা আমাদেরকে আসলে কোন জায়গায়, গণতন্ত্রের কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে? প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহিতার বিধান নেই, তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। উনি কারো কাছে এ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এই 53 বছরের সংসদের কাছে কোনো জবাবদিহি করেননি। মানে এই যে আমেরিকান প্রেসিডেন্টের প্রশ্ন করলেন না, আমেরিকান প্রেসিডেন্টও তো ধরেন ওই কি করে, ক্ষমতাশালী অনেক কিন্তু কংগ্রেসের অনুমোদন নাই, তো তার কোনো সিদ্ধান্ত পাস হবে না, কংগ্রেসে পাস করতে হয়। আমাদের এখানে পার্লামেন্টে অনুমোদন হয় না এরকম ঘটনা নেই। এই জন্যে যে উনি সংসদের নেতা, উনি দলের নেতা, মানে সংসদীয় দলেরও নেতা, তো উনি তো ওই কর্তৃত্ব রাখছেনই, তাকে কেউ কিছু করতে পারছে না। যেটুকু ধরেন কাগজের মধ্যে জবাবদিহিতার কথা বলা আছে, আপনি যখন আর্টিকেল 70 রাখেন তখন আবার জবাবদিহিতা কি? আপনি তো বিপক্ষে করে কথা বলতে পারেন না, বিপক্ষে ভোট দেওয়া তো দূরের কথা, সমালোচনা করতে পারেন না, সেই অর্থ এটা করা যায় না। এবং প্রধানমন্ত্রী এই রকম ক্ষমতা রাখেন, আমার মনে আছে আকবর আলী খান একদিন বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন, সেই সময় পর্যন্ত কী হয়েছে, সবাই 72-এর সংবিধানের খুব প্রশংসায় পঞ্চমুখ। উনি প্রথম বললেন যে আমাদের প্রধানমন্ত্রী এতই ক্ষমতাশালী যে জার কিংবা মুঘল এম্পায়ার তার কাছে কিছু না। রাইট, পার্লামেন্টে অভিযোগ করতে পারবেন না, মামলা করতে পারবেন না, তার এগেইনস্টে আপনি একটা নো কনফিডেন্স দিতে পারবেন না, আপনি তাকে জবাবদিহি করতে পারবেন না। তাহলে উনি কি? প্রশ্ন করা হয়েছিল ডক্টর কামালকে, এত পাওয়ার আপনি প্রধানমন্ত্রীকে কেন দিলেন? আপনি কনস্টিটিউশন বানিয়েছেন, তখন থেকে কনস্টিটিউশন সম্পর্কে তো বোঝে না। উনি যা লিখে দিয়েছেন অলমোস্ট তাই পাস হয়েছে। উনি জবাবে বলেছিলেন বঙ্গবন্ধুর সামনে, ওনাকে সামনে রেখে কনস্টিটিউশন বানিয়েছি, ওনাকে জবাবদিহি করব, ওনাকে প্রশ্ন করবো, এই আইডিয়া তো আমাদের মাথায় ছিল না। কি ভয়ঙ্কর আনসার দিয়েছিলেন। এটা পত্রপত্রিকায় ছাপাও হয়েছিল। তো আপনি চিন্তা করে দেখেন যে সেই ক্ষেত্রে তাকে আপনি জিজ্ঞেস করেন কতটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা ভাবা হয়েছে সেখানে। না, চেক অ্যান্ড ব্যালেন্সের তো কোনো বিষয় নাই। আর একটা কথা আমি বলি, যখন আপনি পার্লামেন্টারি সিস্টেমে চেক অ্যান্ড ব্যালেন্স বলেন, কার সাথে চেক অ্যান্ড ব্যালেন্স বলবেন? প্রেসিডেন্টের সাথে তো চেক অ্যান্ড ব্যালেন্স হবে না। প্রেসিডেন্ট ট্রাইব্যুনালের হেডই হবেন যদি সেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি হয়। কিন্তু তারপরে তার হাতে কিছু আপনার পাওয়ার থাকে, লাইক হয়তো কোনো কোনো ব্যাপারে তিনি ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আমাদের দেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া বা তার পারমিশন ছাড়া কিচ্ছু করতে পারেন না। এইবার একটা মজার ঘটনা বলি, ছোট্ট একটা কথা বলি, শেষ করবো। এই যে কনস্টিটিউশন কমিশন আমাদের সবাইকে ডাকলো, বা কি বলে আপনার যে ঐকমত্য কমিশন ডাকলো, সেইখানে আমরা এই কথা বলেছিলাম, যদিও আমি জানি আমার টিমে অন্যরা যারা গেছিলেন তারা সবাই এই প্রশ্নগুলো করেছেন। তো বলছে না, কেন পাওয়ার তো আছে। কি পাওয়ার আছে? এই দুটো কথা বলেছেন, হচ্ছে আর্টিকেল 70 আছে, আর তাকে তো প্রশ্ন করা যায়। তো বলছে আমরা তো তাকে কোনো প্রশ্ন করতে পারি না, এবং আর্টিকেল 70 ওইটা থাকার কারণেই তো তাকে কিছু করা যাচ্ছে না। আর্টিকেল 70টা যদি একটু উল্লেখ করেন আমার দর্শকদের সুবিধার জন্য। মানে আর্টিকেল 70 মানে সংসদ সদস্যদের দলের বাইরে কোনো বক্তব্য রাখার অধিকার নাই।
ভোট দেওয়া তো পরের কথা। এইবারে প্রস্তাবনার মধ্যে আসছে যে তাদেরকে স্বাধীনতা দেওয়া যাবে, কিন্তু সেখানে আবার ভিন্ন মত হচ্ছে। কেউ বলছেন না সিকিউরিটির প্রশ্ন আছে, সেইখানে বলতে পারবেন না। নো কনফিডেন্সে উনি যদি ইচ্ছামতো ভোট দিতে পারেন তাহলে যখন তখন সরকার বদলে যেতে পারে। এর মানে এটার একটা সংশোধন করতে চাইছে, কিন্তু আর্টিকেল 70 বাতিল করে দিতে চাইছে না। তো সংশোধন যখন করতে চাইবে তখন মেজরিটি পার্টি যেরকম বলবে তাই তো হবে। আবার মেজরিটি পার্টির নেতা তো ওই প্রধানমন্ত্রী, উনি যেরকম বলবেন সেরকমই হবে। আলটিমেটলি এটাতেও কিছু হবে যে সেরকম পাওয়া যায় না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডক্টর আব্দুল লতিফ মাসুম, শেখ মুজিবুর রহমানের শাসনকাল থেকে শুরু করে খন্দকার মোশতাক জিয়াউর রহমান এবং বিচারপতি আব্দুস সাত্তারের সময় রাষ্ট্র সরকার প্রধান রাষ্ট্রপতির কার্যালয় ছিল বঙ্গভবন, কিন্তু সামরিক শাসক এরশাদ রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের নামে একটি নতুন দপ্তর স্থাপন করেছেন এবং যা এরশাদ পতনের পর প্রধানমন্ত্রী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। রুলস অফ বিজনেস অনুযায়ী সংসদীয় ব্যবস্থায় মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী হচ্ছেন মন্ত্রী, অর্থাৎ মন্ত্রীরা স্ব মন্ত্রণালয় সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাধারী, যা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা আসলে ছিল না। এরপর যখন প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা আমাদের আসলো, রাষ্ট্রপতির কার্যালয়ের অনুরূপ প্রধানমন্ত্রীর কার্যালয় রাখার যৌক্তিকতা আসলে কি, কেন সেটি এখনো রাখা হয়েছে? প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রেসিডেন্ট ইজ দি সুপ্রিম পাওয়ার ধারণ করেন। কনস্টিটিউশনে না হলেও মানে এম্পাওয়ারমেন্ট, যেমন কতগুলো অ্যামেন্ডমেন্টস করে, যেমন জিয়াউর রহমানের সময় অ্যামেন্ডমেন্টস করে প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে স্ট্রেথেন করা হয়েছে, ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। তো ওই সিস্টেমে যখন রাষ্ট্রপতি এরশাদ দেশ চালিয়েছেন, তখন খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতির আদেশ নিষেধ, রাষ্ট্রপতির অবস্থান সর্বোচ্চ পর্যায়ে গৃহীত হয়েছে এবং সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিল। কিন্তু যখন 1990 সালের পরে আবার প্রধানমন্ত্রী কর্তৃত্ব ফিরে আসলো, অর্থাৎ সংসদীয় পদ্ধতি আবার প্রবর্তিত হলো, তখন স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কার্যত এবং এবং মানে সংবিধান মতো তিনি মানে সরকার প্রধান। সুতরাং আবার মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটি অবস্থিত হয়েছে। তো এখন যে অবস্থাটা হয়েছে, এখন তো আমরা মানে কনস্টিটিউশন অনুযায়ী যদি আমরা বলি, তাহলে প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা। তো সেই ব্যবস্থা অনুযায়ী কিন্তু এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে কাজ চলছে এবং মানে সেই অবয়বে, সেই ধারাবাহিকতায়, সেই নিয়ম কানুন আইন দ্বারা আমরা নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করছি। মন্ত্রণালয়ের কাজের স্বাধীনতা আসলে কোন জায়গাটায় থাকতো? মাহমুদুর রহমান মান্না গত 16 বছর কিংবা তার আগেও আমরা দেখেছি আসলে এই যে প্রধানমন্ত্রী কার্যালয় যখন আসলো, তাদের ক্ষমতা এবং প্রভাব আসলে এতটাই বেশি ছিল। নানা ধরনের উন্নয়ন প্রকল্প যখন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বা সচিবরা নিয়ে গিয়েছে, মানে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ না করে দেখা গেছে ঊর্ধ্বতন কর্মকর্তা সেটা বাতিল করে দিয়েছেন কিংবা পাশ করে দিয়েছেন। সো সেই জায়গায় আসলে কি এই যে ক্ষমতার যে ল অ্যান্ড অর্ডার, সেটা কি ভেঙে যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে, কিন্তু এখানে বুঝতে হবে কি, ধরেন একজন মন্ত্রী কোনো একটা ফাইল দিয়েছেন প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্যে, এটা কি উনি প্রধানমন্ত্রীর হাতে সরাসরি দিতে পারছেন, নাকি প্রধানমন্ত্রীর কাছে যাবার জন্য তার কোনো ভায়া করতে হচ্ছে, সেক্রেটারির মধ্যে দিয়ে যেতে হচ্ছে? দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন উনি যদি সেক্রেটারির মধ্যে দিয়ে যান, প্রিন্সিপাল সেক্রেটারি বা যাই থাক, প্রধানমন্ত্রীর সাথে যারা ডাইরেক্ট কাজ করে, প্রধানমন্ত্রী কি তাদের কথা বেশি শুনছেন নাকি মন্ত্রীদের কথা শুনছেন? মন্ত্রীদের কথা যদি শোনেন, তাহলে তো এরা অনুমোদন করা না করার কেউ নয়, ওরা তো কর্মচারী, বা আপনি যেভাবে কর্মকর্তা যেভাবে একটা সম্মান দিয়ে বলেন না কেন, তারা কিছু করতে পারবে না। কিন্তু তারা এরকম করেছে, ফাইল হোল্ড করেছে, ডিলে করে দিয়েছে, তারপরে ফেরত দিয়েছে, এবং প্রধানমন্ত্রী সেটা জেনেছেন কি জানেননি। অনেকেই মনে করেন যে সমর্থন ক্রমেই আসলে কর্মকর্তারা করেছেন। সমর্থন ছাড়া ওইটা বলে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, তো উনি কি বাচ্চা মেয়ে নাকি যে ওনাকে একটা বোঝালেই উনি বুঝে গেল? তার নিজের বুদ্ধি নাই,
তার ওইটুকু বুদ্ধি যদি না থাকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কেন? এটা সারা পৃথিবীতেই কিন্তু যেখানেই ব্যক্তি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এরকম করে তার কর্তৃত্ব আগে স্থাপন করা হয়েছে, সেটাই করেছে। 5ই আগস্টের পর রাষ্ট্র সংস্কারের যে অনেকগুলো প্রস্তাব নিয়ে কথা হচ্ছে তার মধ্যে মানে অন্যতম প্রধান জায়গায় আসলে থাকছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটি আসলে কেমন হবে, সেখানে ক্ষমতা কমানো কিংবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, একই ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকা, আবার 31 দফায় বিএনপির 31 দফায় আমরা দেখেছি যে পরপর 2 মেয়াদে থাকতে পারবেন না, সেরকম একটা জিনিস আমরা দেখেছি। আবার যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন কিনা সেটা নিয়েও কথা হচ্ছে। সো এসব প্রস্তাব বাস্তবায়ন করা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা বাস্তবসম্মত কিংবা কতটা কি বলবো জরুরি বলে মনে করেন ডক্টর মাসুম? ব্যক্তি যদি গণতান্ত্রিক মান, গণতান্ত্রিক মন সম্মত না হয় তাহলে পরে ব্যক্তিতন্ত্র প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র তো বাধ্য করতে হয় মাঝে মাঝে, সব ব্যক্তি যে হবেন সেটা তো ওই যে আমরা যে এতক্ষণ যেটা আলাপ করলাম সিস্টেম তো একটা ব্যবস্থা বটেই। সিস্টেম অনেক সময় মানুষকে বাধ্য করে। আপনি এই যে ফাইল প্রসিডিওর কথা বললেন, আপনি প্রধানমন্ত্রী অফিসে ফাইল দেবেন, সেটা চিফ সেক্রেটারি না হয়ে যেতে পারবে না, এর আগে জয়েন্ট সেক্রেটারি আসতে ইত্যাদি যে ফর্মালিটিসগুলো আমরা জানি, এগুলো একটা পদ্ধতিগত ব্যাপার। এই পদ্ধতিগুলো ব্যাপারকে সমস্ত কিছু ছাপিয়ে যে ব্যবস্থাটি সারা পৃথিবীতে এখন কলুষিত করছে ট্রাম্প লাইক লোকেরা, যারা স্বৈরাচারের মানসিকতা পোষণ করে, আমেরিকার মতো গণতান্ত্রিক রাষ্ট্রকেও মানে প্রতিষ্ঠান নায়িকতা বা আপনি লোকাচার মানে আপনি সংবিধানকে অতিক্রম করে স্বৈরাচারের মতো আচরণ করছে, এবং বাংলাদেশে তাই হয়েছে। আমার মনে আছে যে 7 খুনের মামলা যখন মানে হলো নারায়ণগঞ্জে, তখন কোর্টে গেছিল কোনো লোক, উনি ওই সময়কালে অনুপস্থিত ছিলেন। কোর্টে কেন গেল সেটা তিনি প্রশ্ন করেছেন, তার করুক কোর্ট। তারপরে মানে আমি দিয়েছি টেলিভিশনের এই মানে এই যে লাইসেন্স আমি দিয়েছি এবং আমি কেড়েও নিতে পারি, আমি এই কথা তিনি অনেকবার বলেছেন। আমি দিয়েছি এবং আমি কেড়ে নিয়েছি, সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, সব বন্ধ করে দিয়ে বসে। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মাহমুদুর রহমান মানে আপনাকে দিয়ে শেষ করবো, একেবারে শেষ প্রশ্ন, জরুরি যদি হয়ে থাকে এই আসন্ন যে নির্বাচনটার কথা আমরা বলছি, সেই নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের মধ্যে এইটি থাকাটা কি জরুরি বলে আপনি মনে করেন কিনা? বাংলাদেশে কতটা এটা সফল হবে বলে মনে করেন? কারণ আওয়ামী লীগরা তো এই সংস্কার নিয়ে কিছু বলেই না, আবার বিএনপির সাথে আবার সংস্কার কমিটির নানা ধরনের মত পার্থক্য দেখা যায়, সেই জায়গায় কি বলবেন? নতুন যে রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের দিয়ে, তার আহ্বায়ক নাহিদ ইসলাম, তার একটা বক্তব্য আজকে পত্রিকা ছাপিয়েছে একদম এই বিষয়ের উপরে। উনি বলেছে মানে নির্বাচন আরও পরে হোক, এই কথা তো ওনারা বলছেন। যদি ওই বক্তব্যটা আমি বুঝি নাই, ওটা নিয়ে আমি হয়তো অন্য কথা বলবো, কিন্তু এখানে উনি বলছেন যে আমাদের একটা অন্যতম দাবি ছিল যাতে আরেকবার বা বারবার স্বৈরতন্ত্রে ফিরতে না পারে, এবং সেটার জন্য এই অ্যাবসলিউট পাওয়ার যেটা উনি বললেন, প্রধানমন্ত্রী এই পাওয়ারটা কাটল করতে হবে, সেটার তো কোনো বিধান এখানে নাই। খুবই পজিটিভলি বলেছেন উনি। যেমন ধরেন এই যে ট্রাম্প গতবার নির্বাচনে যে হেরে গেল, পাগলের মতো আচরণ শুরু করলো, আর্মি চিফকে ডাকে কী করে, আমাদের বাংলাদেশের লোকজন বলছে ও আবার মার্শাল্লাহ করার ধান্দা করছে নাকি। আর্মি চিফ কীরকম করে বলল যে আমরা আমাদের নিয়ম অনুযায়ী ছুটি। আমাদের দেশে কোনো আর্মি চিফ বলতে পারতো? কোনোদিন বলতে পেরেছে? তো এইরকম হয় যে আমাদের দেশে যদি অ্যাবসলিউট পাওয়ারটাকে আপনি ডিসেন্ট্রালাইজ করে দেন, এই ডিসেন্ট্রালাইজ করবার বহু পথ থাকতে পারে। লাইক ধরেন আমরা যে লোকাল গভর্নমেন্টগুলোকে বলছি না যে এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করে দাও, পুলিশের আপনি ততখানি স্বায়ত্ত শাসন দেন যাতে গভর্নমেন্ট তার ইচ্ছা মতো তাকে পরিচালনা করতে না পারে। অ্যান্ড আর্মির ব্যাপারেও আপনি সেরকম জায়গায় করেন। ধরেন আপনি যদি ন্যায়পাল নিয়োগ করতেন, ন্যায়পালের হাতে
ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসি দিতেন, তাহলে কি হতো? আমাদের প্রধানমন্ত্রী চাইলেও আর আর্মিকে দিয়ে কু করিয়ে দেবে, অথবা তাদের দিয়ে বাকি পাবলিককে পিটাবে, পুলিশকে দিয়ে পিটাবে। যা করেছেন উনি গত কয়েক বছর সেগুলো চেক হতো। যদিও নাহিদ ইসলাম এ ব্যাপারে কোনো বিস্তারিত বলেন নাই, বিস্তারিত কেউই বলতে পারেনি এরকম করে। কারণ আমি মনে করি যে সংস্কার নিয়ে মেইন যে পয়েন্ট এটা আছে, আমি তো বললাম যে আমরা যখন কথা বলেছি তখন আমরা বলেছি যে আপনারা প্রধানমন্ত্রীর জবাবদিহিতারই কোনো টেস্টাতে দিচ্ছেন না, কোনো বিধান করেনি। তখন তারা আমাদেরকে আর্টিকেল 70 দেখিয়েছেন, তারপরে নো কনফিডেন্স দেখিয়েছেন। দুটার একটাও কার্যকর হতে পারে না। কারণ আর্টিকেল 70 আপনি কতখানি অ্যামেন্ড করবেন তা তো ঠিক করেননি। যতখানি অ্যামেন্ড করেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী পাওয়ার খর্ব করতে পারবেন, তার গ্যারান্টিটা দেখাতে হবে আগেই। অথবা আপনি নো কনফিডেন্স দেবেন যে সেরকম প্রভিশন সেইখানে থাকতে হবে, কিন্তু সেটা রাখবেন না। আপনি আরও 3টা ক্লজ যুক্ত করবেন, এইটার উপরে কিন্তু নো কনফিডেন্স কী বলে ওর ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেওয়া চলবে না। তাতে দেখা গেল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথাই বলতে পারলে না। এইটা স্পষ্ট হওয়া দরকার ছিল, এইটা হয়নি। আমি একটা ইনকমপ্লিট টেস্ট মনে করি, এবং আমি মনে করি স্বৈরতন্ত্র আবার ফিরে আসবার পথ বন্ধ করবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এইটা করার কিছু বিধান। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। কথার বিষয়টা আসলে অনেক বড়, আমরা চেষ্টা করেছি যে কম সময়ের মধ্যে আসলে একটা সামারি কথার আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি ভালো লেগেছে আপনাদের। নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে কথা হবে, আপনারা সঙ্গে থাকবেন সেই আশায় শেষ করছি আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার